হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। অ্যান্ড প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সকলেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো প্রশ্নগুলো সকলেই কিন্তু ভালোভাবে দেখবে। দেখো, প্রশ্ন 1 রয়েছে, ওয়েটিং ফর এ ভিসা ড্যাশের লেখা একটি 20 পৃষ্ঠার আত্মজীবনী। ওয়েটিং ফর ভিসা কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে আমাদের, দেখো, অপশন 4, ভীমরাও রামজি আম্বেদকরের আত্মজীবনী হচ্ছে ওয়েটিং ফর ভিসা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামে বারবার আসে। দেখে নাও, ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ডক্টর ভীমরাও 15 বছর বয়সে 19 বছরের মেয়ে রামাবাই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো তার স্ত্রীর নাম হচ্ছে রামাবাই, যিনি 15 বছর বয়সে মাত্র 9 বছরের মেয়েকে তিনি বিবাহ করেন। ঠিক আছে, অ্যান্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আম্বেদকরের ধারণার উপর ভিত্তি করে ছিল, যা তিনি হিল্টন ইয়ং কমিশনের কাছে সুপারিশ করেছিলেন। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে, আরবিআই গঠিত হয় কিন্তু হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে। ঠিক আছে, তো তার ধারণা কিন্তু আমাদের এই হিল্টন ইয়ং কমিশন সুপারিশ মানে করেছিলেন। ঠিক আছে, আমাদের ডক্টর বি আর আম্বেদকরের ধারণা। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী। মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 1990 সালে আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয়। তিনি 1990 সালে ভারতরত্ন পান, খুব গুরুত্বপূর্ণ। ডক্টর আম্বেদকরের স্মৃতিসৌধের নাম হচ্ছে চৈত্রভূমি, যা মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় রয়েছে? সেটা হচ্ছে চৈত্রভূমি, যেটা মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য খসড়া কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। 1947 সালের 29 আগস্ট সংবিধান প্রণয়নের জন্য 7 সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয়। ঠিক আছে, তো তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে আমাদের এই খসড়া কমিটির মুখ্য ভূমিকা ছিল, যেটা 1947 সালের 29 আগস্ট গঠিত হয়, এবং এটা সদস্য ছিল কিন্তু 7 জন। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, আগ্নেয় শিলা কত প্রকার? আগ্নেয় শিলা কত প্রকার? সঠিক উত্তর, 2 প্রকার হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। সেগুলো কি কি সেগুলো দেখে নাও। আগ্নেয় শিলার প্রকারভেদ হলো অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা এবং বহির্মুখী আগ্নেয় শিলা। অনুপ্রবেশকারী আগ্নেয় শিলাগুলি পৃথিবীর পৃষ্ঠের নিচে স্ফটিক হয়ে থাকে, যার ফলে ঠান্ডা ক্রমাগতভাবে সঞ্চালিত হওয়ার ফলে বড় স্ফটিক হয়। ঠিক আছে, যেমন আমাদের আছে ডায়োরাইট, গ্রানাইট, পেগমাটাইট, এগুলো হচ্ছে আমাদের অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা। ঠিক আছে, সেরকমই আমাদের বহির্মুখী আগ্নেয় শিলা কি? যেমন ধরুন আমাদের ব্যাসল্ট, কোয়ার্টোজ, টাপ, ঠিক আছে, পিউমাইস, এগুলো হচ্ছে আমাদের বহির্মুখী আগ্নেয় শিলা। মনে রাখবে, এক্সাম্পলগুলো জাস্ট মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, বিস্তৃতভাবে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটে বিভক্ত। কি পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটে বিভক্ত? দাক্ষিণাত্যের মালভূমি, হিমালয় পর্বত, কেন্দ্রীয় উচ্চভূমি, না উত্তরের সমভূমি? তোমরা যারা যারা ইন্ডিয়ার ম্যাপটি দেখেছো সকলেই প্রশ্নের উত্তর পারবে। সঠিক উত্তর হবে আমাদের, দেখো, অপশন 1, দাক্ষিণাত্যের মালভূমি পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটে বিভক্ত। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে আমাদের ডেকান প্লাটিউ। ঠিক আছে, যে ইয়েলো কালারটি তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেকান প্লাটিউ। ঠিক আছে, এবং আমি যে রেড মার্ক করলাম এটা হচ্ছে পশ্চিম ঘাট। ঠিক আছে, অ্যান্ড আরেকবার যে রেড মার্ক করলাম এটা হচ্ছে পূর্ব ঘাট। তো আমাদের এই পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের কি জানো? পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এবং পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের জিন্দাগাদা হচ্ছে পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এবং পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের আনাইমুদি। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে তোমরা, নীলগিরি পর্বত কিন্তু পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটকে কিন্তু পৃথক করে থাকে। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। ঠিক আছে, নেক্সট আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, খুবই ইজি কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, কাজের এসআই একক কি হচ্ছে কাজের এসআই একক? দেখো, এখানে রয়েছে আমাদের পাস্কেল কিন্তু চাপের একক। হার্জ রয়েছে, হার্জ কম্পাঙ্কের একক। ডেসিবেল রয়েছে, এটা কিন্তু আমাদের শব্দের প্রাবল্যের একক। বাট দেখো, এখানে জুল রয়েছে, জুল হচ্ছে আমাদের কাজের এসআই একক। ঠিক আছে, এবং কাজের সিজিএস একক হচ্ছে আমাদের আর্গ। ঠিক আছে, আর্গ হচ্ছে কাজের সিজিএস একক, এবং এসআই একক হচ্ছে আমাদের জুল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, 5 নম্বর প্রশ্ন রয়েছে, রানী রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রানী রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তর আমাদের অপশন 4, কাকাতিয়া রাজবংশ। রানী রুদ্রমা দেবী ভারতের কাকাতিয়া রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। ঠিক আছে, তোমরা মনে রাখবে, আমাদের এই রুদ্রমা দেবী ইনি কাকাতিয়া বংশের অন্তর্ভুক্ত ছিলেন, যিনি কিন্তু অন্ধ্রপ্রদেশে এখানে কিন্তু শাসন করেছিলেন। ঠিক আছে, তিনি একজন মহান শাসক ছিলেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার নামে কিন্তু একটি মুভিও কিন্তু রিলিজ হয়। ঠিক আছে, যেটা অনুষ্কা যেটাই কিন্তু অভিনয় করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো হচ্ছে এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডান্স রিলেটেড কোশ্চেন, এবং যে কোনো আমাদের স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন কিন্তু এই যে কোনো এক্সামে কিন্তু এরকম প্রশ্ন আসে। ঠিক আছে,
শোভনা নারায়ণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? শোভনা নারায়ণ ভারতীয় কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে আমাদের দেখো আমাদের কথক। কথক নৃত্যের সাথে যুক্ত আমাদের শোভনা নারায়ণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বলে দিই, দেখো শোভনা নারায়ণ একজন ভারতীয় কথক নৃত্যশিল্পী এবং ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের একজন কর্মজীবন কর্মকর্তা, ঠিক আছে। তো তিনি ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের একজন কর্মজীবন কর্মকর্তাও ছিলেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, উত্তর ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্যকলা হচ্ছে আমাদের কথক। লখনৌ ও জয়পুরকেই এই নৃত্যের জন্মস্থান বলে মনে করা হয়, ঠিক আছে। তো মনে রাখবে যে কথক নৃত্য এটা কিন্তু উত্তর ভারতের নৃত্য এবং লখনৌ ও জয়পুরকে মনে করা হয় যে মানে কথকের জন্মভূমি, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথক ডান্সার এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখো আমাদের বিরজু মহারাজ মোস্ট ইম্পর্ট্যান্ট, শম্ভু মহারাজ মোস্ট ইম্পর্ট্যান্ট, উমা শর্মা মোস্ট ইম্পর্ট্যান্ট, শোভনা নারায়ণ মোস্ট ইম্পর্ট্যান্ট, সুনয়না হাজারিলাল মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রেরণা শর্মিলা শ্রীমালা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভারতী গুপ্ত মোস্ট ইম্পর্ট্যান্ট, সীতারা দেবী আলট্রা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এগুলো সমস্তই কিন্তু মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন সংবিধান সংশোধনী আইন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়? মানে কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর আমাদের অপশন 3, 42তম সংবিধান সংশোধনী দ্বারা, যেটা 1976 সালে হয়েছিল সংবিধান সংশোধনটা, তখন কিন্তু আমাদের এই মৌলিক কর্তব্য কিন্তু অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে, মনে রাখবে। দেখে নাও আমাদের মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়ার সংবিধান দ্বারা অনুপ্রাণিত, খুব গুরুত্বপূর্ণ। রাশিয়ার সংবিধান দ্বারা আমাদের নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা, ঠিক আছে। অ্যান্ড এগুলি শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা সংবিধানের পার্ট 4A-তে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। প্রথমে মূলত 10টি আমাদের মৌলিক কর্তব্য ছিল, ঠিক আছে, বাট পরে আমাদের 86তম সংবিধান সংশোধনী আইন 2002-এর মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য কিন্তু অ্যাড করা হয়, ঠিক আছে, মনে রাখবে। 42তম সংবিধান সংশোধনী আইন 1976-এ 10টি মৌলিক কর্তব্য অ্যাড করা হয়, পরে 86তম সংবিধান সংশোধনী আইন 2002 সালে আরেকটি মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। টোটাল মৌলিক কর্তব্য রয়েছে আমাদের 11টি এবং এটি বর্তমানে কিন্তু আমাদের 51A ধারায় রয়েছে, ঠিক আছে। মৌলিক কর্তব্য রয়েছে আমাদের 51A নম্বর ধারায়। দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, গুলবার্গা দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, গুলবার্গা দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন 3, কর্ণাটকে অবস্থিত গুলবার্গা দুর্গ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, দেখো এটা হচ্ছে আমাদের গুলবার্গা দুর্গ। গুলবার্গা দুর্গ ভারতের কর্ণাটক রাজ্যের শহর কালাবুরাগিতে অবস্থিত। গুলবার্গা দুর্গটি বাহমনি রাজবংশের রাজা আলাউদ্দিন হাসান বাহমান শাহ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো মনে রাখবে গুলবার্গা দুর্গ এটা বাহমনি সাম্রাজ্যের রাজারা নির্মাণ করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, কেরালাতে, মানে কেরালা নয়, কর্ণাটকে কিন্তু আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট দুর্গ অবস্থিত, ঠিক আছে। কর্ণাটকের বিদার জেলায় আরেকটি দুর্গ অবস্থিত, যেটার নাম হচ্ছে বিদার দুর্গ। বিদার দুর্গ কর্ণাটকে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। গুলবার্গা দুর্গ, বিদার দুর্গ এগুলো সমস্তই কিন্তু কর্ণাটকে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীকে নর্মদার যমজ নদী বলা হয়? এর চেয়ে ইজি কোশ্চেন তোমরা পৃথিবীতে কোথাও পাবে না। আর নর্মদার যমজ নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর, তাপিকে বলা হয় নর্মদার যমজ নদী, বা আমাদের এটাকে বলি নর্মদার দাসী নদী বলা হয় তাপি নদীকে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রবি ক্রপ? ঠিক আছে, মানে বলেছি নিচের কোনটি রবি শস্য? নিচের মধ্যে কোনটি রবি শস্য বলো? চীনাবাদাম, ধান, বুট না ভুট্টা? সঠিক উত্তর অপশন 3, বুট হচ্ছে একটি আমাদের রবি শস্য, ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে, আর রেহমান কোন সিনেমার জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন? রেহমান মোস্ট ইম্পর্টেন্ট একজন আমাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট বা গায়ক বলতে পারো, বা একে বলতে পারো মিউজিক কম্পোজার, ঠিক আছে। তো তিনি কোন সিনেমার জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর, স্লামডগ মিলিয়নের জন্য তিনি কিন্তু গ্র্যামি পুরস্কার জিতেছেন। এই মুভিটা কিন্তু রিলিজ হয় আমাদের 2008 সালে, মনে রাখবে, ঠিক আছে। এটাতে গান করার জন্য বা মিউজিক দেওয়ার জন্য তিনি কিন্তু 2009 সালে আমাদের গ্র্যামি পুরস্কার এবং কিন্তু অস্কার অ্যাওয়ার্ডও কিন্তু জিতেছেন, ঠিক আছে। তিনি 2টি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2টি গ্র্যামি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন, রেহমান, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড সঙ্গীতের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমাদের গ্র্যামি পুরস্কার, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে কিন্তু এটা। অ্যান্ড দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ পাঞ্জাব কেশরী নামে পরিচিত যিনি 17 নভেম্বর 1928 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত যিনি 17 নভেম্বর 1928 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? সঠিক উত্তর অপশন 4, লালা রাজপত রায় কিন্তু পাঞ্জাব কেশরী নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, প্রায় 98% ভ্যারাইট সংরক্ষিত রয়েছে ভারতের কোন রাজ্যে?
ভারতের কোন রাজ্যে প্রায় 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে? রাজস্থানে ভারতের প্রায় 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন সাংবিধানিক সংশোধনী দ্বারা দাদরা ও নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? দাদরা ও নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সংবিধান সংশোধনী দ্বারা? সঠিক উত্তর অপশন 4, 10তম সংবিধান সংশোধনী দ্বারা দাদরা ও নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড 12তম সংবিধান সংশোধনী দ্বারা তোমরা মনে রাখবে যে আমাদের গোয়া, দমন এবং দিউকে আমাদের ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট 15 নম্বর প্রশ্ন রয়েছে, কোন দেশকে বলা হয় ইউরোপের ককপিট? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ঠিক আছে, নেক্সট আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন জুটির নেম এবং রুলার এবং এম্পায়ার সঠিক মিলছে না? মানে নেম অফ দ্য রুলার এবং এম্পায়ার সঠিকভাবে মিলছে না। মহাপদ্মনন্দ তিনি মগধ সাম্রাজ্য ছিলেন, এটা কিন্তু সঠিক। বাট অজাতশত্রু মৌর্য সাম্রাজ্য ছিলেন, এটা কিন্তু ভুল। তিনি মৌর্য সাম্রাজ্যের রাজা ছিলেন না, অজাতশত্রু ছিলেন আমাদের হর্ষঙ্ক সাম্রাজ্যের রাজা। ঠিক আছে, তো শুধুমাত্র কিন্তু 1ই রাইট হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর অপশন 1। দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন জানা যায় ড্যাশ হিসেবে? একটা পপুলেশন থেকে কোশ্চান, এবং কোশ্চানটি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করা হয়েছে, তাই বেঙ্গলি মিনিং দিতে তোমাদের কিন্তু এটা প্রবলেম হতে পারে একটু বুঝতে। ঠিক আছে, তো ইংলিশ কোশ্চানটা এটা দেখে নাও। দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট টাইপ অফ অকুপেশন ইজ নোন এজ। বলেছে ডিফারেন্ট টাইপ অফ অকুপেশনের ভিত্তিতে তাদের যে পপুলেশন ডিস্ট্রিবিউশন হয় সেটাকে কি স্ট্রাকচার বলা হয় বা কী রকমের পপুলেশন বলা হয়? তো সেটাকে আমাদের অকুপেশনাল স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে, বা আমাদের এটাকে বলা হয় পেশাগত কাঠামো। বিভিন্ন ধরনের পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন জানা যায় পেশাগত কাঠামো হিসেবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি হকির সাথে যুক্ত নয়? কোন শব্দটি হকির সাথে যুক্ত নয়? সঠিক উত্তর দেখো আমাদের অপশন এ রান আউট। এটা তো যারা যারা ক্রিকেট খেলা হচ্ছে সকলেই পারবে। ঠিক আছে, জাস্ট বেসিক নলেজ লাগাতে হবে। রান আউট শব্দটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত, বাট হিট, স্কুপ, ফ্লিক এগুলো সমস্তই কিন্তু হকির সাথে রিলেটেড শব্দ। দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের কোন রাজ্যে প্রতি বছর মোটাসু উৎসব পালিত হয়? মোয়াটসু উৎসব, মোটাসু নয়, মোয়াটসু উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর নাগাল্যান্ডে পালন করা হয় মোয়াটসু উৎসব। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের নাগাল্যান্ডের এও উপজাতির এমন একটি বিশেষ উৎসব রয়েছে যা মহোৎসু উৎসব নামে পরিচিত। ঠিক আছে, তো মনে রাখবে এটা কিন্তু এও উপজাতি, এও ট্রাইব, নাগাল্যান্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রাইব এও ট্রাইবরা এই মোয়াৎসু উৎসব কিন্তু পালন করে। ঠিক আছে, অ্যান্ড জমিতে বীজ বপনের পর এই উৎসব উদযাপিত হয়, মানে এটা কিন্তু একটা হারভেস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই উপজাতির পুরুষ ও মহিলারা বাইরে বড় বড় আগুনের চারপাশে জড়ো হয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এছাড়াও আমরা জেনে নিই উত্তর পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ উৎসব, যেমন নাগাল্যান্ডে কী কী উৎসব দেখতে পাওয়া যায়? হর্নবিল উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট, মৎস্য উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট, সেঙ্ক্রেনি উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট। অরুণাচল প্রদেশে লোসার ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট, ড্রি ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট, সাং ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট, রে ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট। মিজোরামে দেখা আছে চাপচারকুট, মিমকুট, পাউলকুট। ঠিক আছে, চাপচারকুট মোস্ট ইম্পর্ট্যান্ট। মেঘালয়ের খাসি উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটাকে 100 ড্রাম ফেস্টিভ্যাল বলেও জানা হয়। রানীগড় উৎসব এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আসামের তো সকল ফেস্টিভ্যালেই ইম্পর্ট্যান্ট, বিহু তো ইম্পর্ট্যান্টই, কারণ বিহু আসামের প্রতি বছর বছরে পুরো বছর ধরে আসামে কিন্তু বিহু পালন করা হয়। বিহু 3টি আছে টোটাল, বহাগ বিহু অ্যান্ড কাতি বিহু এবং মাঘ বিহু। ঠিক আছে, মাজুলি উৎসব খুব গুরুত্বপূর্ণ, আসামের চা উৎসব। ঠিক আছে, অম্বুবাচী উৎসব, অম্বুবাচী উৎসব কোথায় পালন করা হয়? এটা কিন্তু কামাখ্যা মন্দিরের সামনে পালন করা হয়। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে এটা। ঠিক আছে, এছাড়াও সেখানে কিন্তু বাটারফ্লাই ডান্সও পালন করা হয় আমাদের আসামে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 21 নম্বর প্রশ্ন রয়েছে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে কী বলে? যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের বিজারণ। ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও। দেখো Na+Cl। ঠিক আছে, সোডিয়াম প্লাস ক্লোরাইড যখন আমরা বিক্রিয়া করি তখন কিন্তু আমাদের Na+ হয় এবং Cl- হয়। তো দেখো Na+ থেকে আমাদের Na থেকে Na+ হচ্ছে। ঠিক আছে, মানে এটা একটা
আমাদের ইলেকট্রন আমাদের ত্যাগ করছে তখন সেটা কিন্তু জারণ হচ্ছে। বাট দেখো সিএল আমাদের সিএল মাইনাস হয়ে যাচ্ছে, তো সিএল কিন্তু আমাদের মানে ক্লোরিন কিন্তু আমাদের ইলেকট্রন গ্রহণ করছে, তো এই ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় আমাদের বিজারণ। ঠিক আছে, মনে রাখবে ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ এবং ইলেকট্রন ত্যাগ করলে হয় আমাদের জারণ। দেখো নেক্সট আমাদের 22 নম্বর প্রশ্ন, 1756 সালে আলীবর্দী খাঁ মারা গেলে ড্যাশ বাংলার নবাব হন। 1756 সালে আলীবর্দী খাঁ যখন মারা যান তখন বাংলার নবাব কে হন? তিনি হচ্ছেন অপশন 4 সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তখন বাংলার নবাব হন এবং তার পরের বছরে 1757 সালে কিন্তু তার সাথে ব্রিটিশদের একটি মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধ কিন্তু আমাদের হয়েছিল, যেটাকে পলাশির যুদ্ধ বলে আমরা জানি। ঠিক আছে, অ্যান্ড পলাশির যুদ্ধের ডেটটা তোমরা সকলেই কমেন্ট করে জানার যে কত তারিখে হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই সিরাজউদ্দৌলাই কিন্তু আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। গুরু বিপিন সিং 1966 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি ছিলেন একজন ড্যাশ নৃত্যের শিক্ষক। তো গুরু বিপিন সিং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1966 সালে। তো তিনি কোন নৃত্যের সাথে শিক্ষক ছিলেন, মানে তিনি কোন নৃত্যের শিক্ষক ছিলেন? তিনি মণিপুরী নৃত্যের কিন্তু শিক্ষক ছিলেন। ঠিক আছে, মণিপুরী নৃত্য যেটাকে মণিপুরের রাসলীলা বলা হয়। ঠিক আছে, জাগোয় চলা মণিপুরী নৃত্যেরই কিন্তু এক প্রকারের ভাগ। ঠিক আছে, অ্যান্ড গুরু বিপিন সিং কিন্তু মণিপুরী নৃত্যের মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষক একজন। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের ড্যান্সের সাথে যারা যারা কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ বা ভারতরত্ন বা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন সেই সমস্ত ডান্সারের নাম তোমরা কিন্তু নিশ্চয়ই মনে রাখবে, সেগুলো এক্সামে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় অলিম্পিয়ান গল্পের সাথে যুক্ত? গল্পের সাথে যুক্ত নিম্নের কে? সঠিক উত্তর অপশন 2 অদিতি অশোক কিন্তু গল্প খেলার সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তিনি ছিলেন বারীন্দ্র ঘোষ। ঠিক আছে, বারীন্দ্র ঘোষ ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক। ঠিক আছে, নেক্সট অ্যান্ড আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে ভাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, অ্যান্ড পিডিএফটি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে।